পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার একটি সীমান্তবর্তী শহর বনগাঁ। এই শহর সাধারণ কোনো শহর নয়। এই শহরের নিজস্ব একটা লড়াই রয়েছে ইতিহাস। নীল বিদ্রোহ থেকে ভারতবর্ষের অংশ হওয়া, আবার বিদ্যাসাগরের অনুপ্রেরণায় প্রথম বিধবা বিবাহর কার্যকরী, সবকিছুরই সাক্ষী এই শহর। ১৯৪৭ সালে যখন সমগ্র দেশ স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই এই শহরে মুসলিম লীগের কর্মী উৎসব পালন করছিলেন। না, ভারতবর্ষ স্বাধীন হওয়ার কারণে নয়, তাদের উৎসব উদযাপন করার কারণ ছিল এই বনগাঁ শহরটি সে সময় পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থেকে গিয়েছিল। বনগাঁ শহরের আদি নাম বনগ্রাম। ভারতের ইতিহাসে নীল বিদ্রোহের সাথে বনগ্রামের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তবে শুধু নীল বিদ্রোহ নয়, এই মহকুমা শহর আরও বহু ইতিহাস বহন করে চলেছে যুগ যুগ ধরে। বনগাঁর প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন সি কুইনি এবং এই শহরের তৃতীয় মহকুমা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, যিনি বনগাঁর পার্শ্ববর্তী শহর গোবরডাঙ্গায় জন্মগ্রহণ করেন। শ্রীশচন্দ্র বিদ্যারত্নের কার্যকালে একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বনগাঁ এসেছিলেন। সাল ১৮৬৯। বিধবা বিবাহর প্রচার করতে বিদ্যাসাগর এসেছিলেন এই শহরে। আর ঠিক সেই সময় বনগাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীশচন্দ্রই প্রথম বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বিধবা বিবাহ করেছিলেন। আর সেটাই ছিল এই ভারতবর্ষের প্রথম বিধবা বিবাহ। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতার দিন বনগাঁ শহর ছিল পূর্ব পাকিস্তান, মানে বর্তমান বাংলাদেশের অংশ। আর বনগাঁ শহর পূর্ব পাকিস্তানের অংশ হয়ে থেকে যাওয়ার সেই ১৫ই আগস্টই মুসলিম লীগের পক্ষ থেকে সমগ্র শহর জুড়ে উৎসব পালন করা হয়েছিল। তবে এরপরের গল্পটা অন্যরকম। বনগাঁর সাধারণ মানুষ পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থেকে যাওয়া মেনে নিতে পারেননি। তারা প্রত্যেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুরু হয় বিক্ষোভ আন্দোলন। এরপর ৩ দিন পরে ১৮ই আগস্ট বনগাঁর মহকুমা বনগাঁ ও গাইঘাটাকে, এই দুটো স্থানকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গে যুক্ত করা হয়। বনগাঁ আদালতের বয়স প্রায় ১৫০ বছর। বহু ইতিহাসের সাক্ষী এই আদালত। নীল বিদ্রোহের সময় নীল চাষীদের বিচার ব্যবস্থার জন্য এই আদালতটি তৈরি করা হয়েছিল। সেই সময় এই আদালত ছিল খড়ের ছাউনি। তখন যানবাহন বলতে একমাত্র গরুর গাড়ি, আর সেই গরুর গাড়িতে চড়ে আদালতে আসতেন বিচার কর্মীরা। রাত্রে তাদের থাকার ব্যবস্থাও ছিল সেই খড়ের ছাউনিতে। গরু রাখারও খাওয়ানোরও আলাদা করে ব্যবস্থা করা হয়েছিল আদালত চত্বরেই। দেশভাগের সময় থেকে এই বনগাঁ শহরে জনসংখ্যা বাড়তে শুরু করে। আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলা থেকে সবচেয়ে বেশি মানুষ শরণার্থী হিসেবে বনগাঁ এসে আশ্রয় নিয়েছিলেন। যুদ্ধের পর শরণার্থী হিসেবে শহরে আশ্রয় নেওয়া বহু মানুষই আর ফিরে যাননি ওপার বাংলায়। শুধু সড়ক পথেই নয়, বনগাঁ দিয়ে কলকাতা খুলনা রেল চলাচলও ছিল। কলকাতা খুলনায় ট্রেনটির নাম ছিল বরিশাল এক্সপ্রেস। ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বনগাঁ শহরকে ভারতীয় সেনারা ক্যাম্প গড়ে তোলার জন্য বেছে নেয়। যুদ্ধের জন্য সাজোয়া গাড়ি যাতায়াত করত শহরের পথ দিয়েই, আর আকাশপথে উড়ত যুদ্ধ বিমান। উড়োজাহাজে গেলেই নিচু হয়ে বসতে হতো এলাকার মানুষদের। সন্ধ্যের পর এলাকার কোনো বাড়িতে আলো জ্বালানোর নিয়ম ছিল না, তাই অন্ধকারে গোলাগুলির আওয়াজকে সাথে নিয়েই সে সময় জীবনযাপন করতে অভ্যস্ত ছিল এখানকার মানুষ। ঐতিহাসিক এই শহর বরাবরই শিল্প চর্চায় এগিয়ে। নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্র থেকে শুরু করে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চায় বনগাঁর নামকে দেশবাসীর কাছে পরিচিত করেছেন। এমন আরও টুকরো টুকরো ইতিহাস জানতে আমাদের পেজটি ফলো করুন, লাইক করুন। আর হ্যাঁ, আপনাদের শহরের ইতিহাস জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান।